নমস্কার। কেমন আছেন সবাই? শিল্পীর গল্পকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আজকে একটা হাড় হিম করা ভৌতিক গল্প নিয়ে। গল্পের নাম নরক যখন জাগে। ঘন নীল রঙের এসইউভি গাড়িটা এসে থামল শহরের বিলাসবহুল এক পাবের সামনে। টলমল পায়ে বছর ৩০-এর এক যুবা বেরিয়ে এলো গাড়ির দরজা খুলে। পরনে তার ফরমাল পোশাক, সাদা শার্ট আর কালো প্যান্টের সাথে চোখে থাকা রিমলেস চশমাটা তার চেহারাকে একটা অন্য মাত্রা দিয়েছে। নেশায় চুর হয়ে না থাকলে হয়তো একেই এখন এক চরম ব্যক্তিত্ব ও আদর্শের অধিকারী বলে মনে হতো। কিন্তু ওই যে রঙিন পানীয়ের মাহাত্ম্য অনেক। সে সাধুতেও শয়তানের অস্তিত্ব দেখাতে পারে, আর এ তো অতি সাধারণ মানুষ মাত্র। এই বা কি করে তার মাহাত্ম্যের প্রকোপ থেকে নিজেকে দূরে রাখত? টলতে টলতে একবার বাঁ হাতের কবজিতে বাঁধা রোলেক্সের ঘড়িটার দিকে তাকিয়ে নেয় যুবকটি। নেশায় ঘূর্ণায়মান চোখে খুব কষ্ট করেই দেখে রাত 11:30টার ওপারে সময়ের কাঠি এগিয়ে গেছে। পলকের জন্য থেমে গেলেও আবার এগোনো শুরু করেছে সে। পেছনে গাড়িটার ড্রাইভিং সিটে বসে থাকা আর এক যুবক। গাড়ির বাইরে সে এলো না, না এলেও খোলা জালনার বাইরে মাথা বের করে চেঁচিয়ে ওঠে, অসিত ব্রো, উই আর গেটিং লেট, ইউ আর অলরেডি ফুল, প্লিজ ডোন্ট গো দেয়ার। যাকে কথাটি বলা হলো সেই অসিত পোশাক কিন্তু ফিরেও তাকালো না পেছনে। একভাবে পাবের দিকে এগোতে এগোতেই ডান হাত উঁচু করে বিদায় জানানোর ভঙ্গিতে নেড়ে জড়ানো গলায় বলে ওঠে, তুই যা রাতুল, আমি চলে যেতে পারবো। এইটুকু কোনো মতে বলেই অসিত পাবের বাইরে দাঁড়ানো সিকিউরিটি গার্ডদের চেকিং পার করে ঢুকে গেল পাবের ভেতরে। ও ঢোকার সময় দরজাটা হালকা খুলতেই তীব্র সঙ্গীত, উন্মাদ নারী পুরুষের হর্ষ উল্লাস সব একসাথে মিলে মিশে একাকার হয়ে এক অদ্ভুত হাহাকারের মতো হয়ে বাইরের বাতাবরণের সাথে মিলে মিশে গেল। গাড়িতে বসেও রাতুলের কানে সেই শব্দ এসে পৌঁছালো। ওর মনে হলো যেন ভূগর্ভের কোনো অজ্ঞাত অতল কোণ থেকে উঠে আসা হিংস্র পিশাচদের জয়ধ্বনির মতো ওই শব্দ শোনাচ্ছে। রাতুল আর অপেক্ষা করে না। পাবের ভেতর থেকে অসিত যে বেরোতে বেরোতে রাত কাবার হয়ে যাবে তাও জানে। এই কয়েক বছরে সে যতটা চিনেছে অসিতকে, তাতে ওই বিষয়গুলো ওর কাছে এখন জলের মতো পরিষ্কার। ঘরে নববিবাহিতা স্ত্রী থাকার পরেও ছেলেটার যে কি এক অমোঘ মোহ এই পাব আর তার ভেতরের অপার্থিব পরিবেশটার প্রতি, তা বুঝতেই পারে না রাতুল। এমন নয় যে রাতুল নিজে পাব বা ক্লাব বা নাইট বারে ঢোকে না, কিন্তু সেটা একটা সীমিত পরিসরে। এই যেমন আজকেই অফিসের প্রজেক্টের সাকসেস পার্টি অ্যাটেন্ড করার পর আর পাবের মুখ দর্শনে ওর কোনো আগ্রহ নেই। কিন্তু এই অসিতকে দেখো, গলা সমান মদ খেয়েও আবার ছুটছে পাবের ভেতরে। এইসব নানান কথা মনে মনে ভাবতে ভাবতেই নিজের গন্তব্যের দিকে গাড়ি ছুটিয়ে দেয় রাতুল। ওদিকে পাবের ভেতরে এন্ট্রি নিয়েই অসিত সেখানকার পরিবেশ দেখে বোঝে কারো বার্থডে সেলিব্রেশন চলছে। আর সেই উপলক্ষেই পাবের ভেতরটা সাদা কালো বেলুন ও নিয়ন আলো দিয়ে সাজানো হয়েছে। ডিজে সাউন্ড সিস্টেমে বার্থডে সং চলছে ফুল ভলিউমে। উপস্থিত অল্প বয়সী ছেলে মেয়ে থেকে শুরু করে মাঝবয়সী সকলের হাতে হাতেই ঘুরছে পানীয়র গ্লাস। অসিত ভিড় বাঁচিয়ে বার কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক ওই সময়ই একজন বারটেন্ডারের হাতে ধরা ট্রেতে একাধিক তরল ভর্তি ছোট বড় নানা মাপের গ্লাস নিয়ে ওর সামনে এসে দাঁড়ায়। অসিত কিছু বলার আগেই সে এক গাল হাসি হেসে বলে ওঠে, আমাদের ওনারের জন্মদিন আজ। আজ সব লিকার ফ্রি স্যার, প্লিজ হ্যাভ সাম। ফ্রি লিকার? কথাটা শুনেই হাসি ঝিলিক দেয় অসিতের মুখে। ফ্রি,
শব্দটার মধ্যেই এমন এক অদৃশ্য আকর্ষণ আছে যা মানুষের ধ্যান জ্ঞান বাহ্য জগৎ থেকে হটিয়ে দেয়। জগতে যে কোনো কিছুই ফ্রি অফ কস্ট বা বিনামূল্যে হয় না, সেটা অনেকের মাথা থেকেই বের হয়ে যায়। অসিতের ক্ষেত্রেও এর অন্যথা হলো না। কে ওনার, কার জন্মদিন, সেসবের কোনো কিছুই জানে না সে। দু হাত বাড়িয়ে ট্রেটার থেকে দুটো হুইস্কির গ্লাস তুলে নিয়ে চুমুক দিয়ে দিল সে। ঈষৎ হলদেটে ঝাঝালো তরল তার কণ্ঠনালী জ্বালিয়ে দিয়ে নিচে নেমে যেতে লাগলো। দুটো চারটে করে প্রায় 10-12 শট পান করার পর অসিত যখন প্রায় ধরাশায়ী, ঠিক তখনই ঘটল ঘটনাটা। অসিতের হঠাৎ মনে হলো ওর চারপাশে গোটা পরিবেশটাই যেন বদলে গেল কয়েক মুহূর্তের মধ্যে। হাই ভলিউমে বেজে ওঠা ওয়েস্টার্ন মিউজিক বন্ধ হয়ে আকস্মাৎ চারপাশে নেমে এলো মৃত্যু সম নিস্তব্ধতা। বাতাসে লেগে থাকা সুরার ঝাঁঝালো গন্ধ, দেশি বিদেশি স্টার্টারের সুবাস সম্পূর্ণ উবে গিয়ে কোথা থেকে দম চাপা মাংস পোড়া পচা গলা দুর্গন্ধ এসে বাতাসকে ভরিয়ে তুলল। পারিপার্শ্বিক পরিবেশের বদল হতেই নেশার ঘোরটা কিছুটা হালকা হয়ে এলো অসিতের। হুইস্কির পরিমাণটা আজ যে একটু বেশি হয়ে গিয়েছে তা বুঝেই মনে মনে নিজেকে দুটো গালি দিয়েই এক্সিটের দিকে পা বাড়াতে লাগলো। কিন্তু এগোতে চাইলেই কি আর এগোনো যায়? নিজের জায়গা থেকে এক চুলও নড়তে পারল না অসিত। চমকে নিচু হয়ে একটু ঝুঁকে ভালো করে দেখতেই বুঝলো ওর পা দুটো লোহার শক্ত শেকলে আষ্টে পৃষ্ঠে বাঁধা হয়ে রয়েছে। নেশা পুরোপুরি ছুটে গেল অসিতের। মস্তিষ্কে জোর দিয়ে ভাবার চেষ্টা করলো বিগত কয়েক ঘন্টার কথা। শুধু ক্লাসের পর ক্লাস রঙিন পানীয়ে চুমুক দেওয়া ছাড়া আর তো কিছুই স্মৃতিতে ভাসল না ওর। আর তো স্বরে চেঁচিয়ে ওঠে। নিজের মুক্তি ভিক্ষা চাইতে গিয়েও যা দেখল তাতে ওর পায়ের তলার মাটি সরে গেল পুরোপুরি। দেখল কোথায় আলোয় আলোয় ছয়লাভ পাপ, কোথায় বার্থডে পার্টি। ও তো এক ভয়াবহ অন্ধকারাচ্ছন্ন কুঠুরিতে পড়ে রয়েছে। চারপাশে নিগূঢ় আধার এতটাই ঘন যে নিজের হাত পাটুকুও বহু কষ্টে দেখা যায় কিনা সন্দেহ। তবে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো রাতের আকাশে জ্বলতে থাকা তারার মতো কতগুলো বিন্দু। তবে তারাদের মতো সেই বিন্দুগুলো স্থির নয়, বরং বেশি সচল। আর তারা একটু একটু করে অসিতের দিকে এগিয়ে আসছে। সেগুলি যত এগোচ্ছে ততই যেন তাদের আকার বৃদ্ধি পাচ্ছে একটু একটু করে। চলমান বিন্দুগুলো যে আসলে কি তা বুঝতে না পারলেও একটা বিষয় অসিত ভালো করে বুঝতে পারছিল, আর সেটা হলো খুব বড়সড় কোনো বিপদের মাঝে ফেসে গেছে ও। ওর ষষ্ঠ ইন্দ্রিয় ওকে একটা ভয়াবহ ইঙ্গিত দিচ্ছিল। এই বিপদ যে লৌকিক বা দৃষ্টিগ্রাহ্য জগতের অতীত, এর সাথে যে আমাদের এই দুনিয়ার কোনো রকম যোগাযোগ নেই তাও যেন কোনোভাবে বুঝে গিয়েছিল অসিত। আর বুঝে গিয়েছিল বলেই জীবনে প্রথমবারের জন্য ভগবানের নাম স্মরণ করছিল। বিপদকালে যাকে সব থেকে বেশি মনে পড়ে সেই ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছিল। অসিতের মন ওকে বলে দিয়েছিল যে ওই বিন্দুগুলো এগোতে এগোতে এবং বড় হতে হতে এমন ভয়াল দর্শন অবয়ব ওর চোখের সামনে ফুটিয়ে তুলতে চলেছে যার কল্পনা ও নিজের অতি বড় দুঃস্বপ্নেও করতে পারে না। এই ভয় থেকেই সম্ভবত চোখ দুটো বন্ধ করতে চাইছিল, কিন্তু পারছিল না। কোনো এক অমোঘ শক্তির প্রকোপে ও নিজের চোখের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। বিস্ফোরিত অক্ষিগোলক নিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না ওর। ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিল। এদিকে ওর সব থেকে কাছের থাকা বিন্দুটি এতক্ষণে এগিয়ে আসতে আসতেই সাক্ষাৎ ঘূর্ণয়মান জ্বলন্ত অগ্নিপিণ্ডের আকৃতি নিয়ে নিয়েছে। হাজার চেষ্টা করেও বস্তুটার থেকে দৃষ্টি সরাতে পারল না অসিত। একভাবে তাকিয়ে থাকতে থাকতে কেবল একটা ঘোর লেগে যায় ওর। আগুনের গোলকটির মাঝে লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি সহ বহু রঙের দেখা পায়ও। সবকটা রং ওর চোখের সামনে ঘুরতে ঘুরতে
ওর চেতনার সাথে মিলতে থাকে। অসিতের মন অনুভূতি শূন্য হয়ে পড়ে। ভয়, ভীতি, চিন্তা সব যেন এক লহমায় দূর হয়ে যায় ওর ভেতর থেকে। ঈশ্বরের নামটুকুও নিতে ভুলে যায় ও। আর তখনই 7 রং হঠাৎ গায়েব হয়ে গিয়ে ঘন ঘর আধার নেমে আসে ওর দু চোখের সামনে। আর সেই আধারের মাঝে এক হাড় হিম করা বিকৃত অবয়ব দেখতে পায় অসিত। পৃথিবীর কোনো বিশেষণ দিয়েই বোধহয় ওই ভয়াল চেহারার বিশ্লেষণ করা যায় না। না তো তার দিকে তাকিয়ে থাকা যায় দীর্ঘক্ষণ। কিন্তু অসিতের এমনই দুর্ভাগ্য যে নিজের দৃষ্টিশক্তির ওপরে তার আয়ত্ত নেই। তাই ভয়ে শরীর শিথিল হয়ে এলেও ওই অবয়বকে দেখে যেতে হয় ওকে। তবে ভয়ের সেই প্রহর খুব বেশি দীর্ঘক্ষণ স্থায়ী হয় না, কারণ খানিকক্ষণের মধ্যেই অসিত ওই অবয়বের জায়গায় নিজের অবয়ব দেখতে পায়। যেন ওর সামনে রাখা রয়েছে একটা আয়না, যাতে ও নিজেকেই দেখছে। আতঙ্কের পাড়া তখন চরমে পৌঁছায় যখন ও বোঝে ওর বাইরের খোলসটা বদলে গেছে সম্পূর্ণ। ও পরিণত হয়েছে ওই ভয়াল দর্শন জীবে, আর ওর সামনে বসে সেই জীব ধারণ করছে ওরই চেহারা। অসিত বোঝে কোনো এক অজ্ঞাত কারণে ও বাধা পড়েছে ওই ভয়ঙ্করের দেহে। ওর নিজের দেহ আর ওর নিজের নেই। তা এখন ওই অতিলৌকিক জগতের বাসিন্দার কবলে। ডোরবেলটা এক নাগাড়ে বেজেই চলেছে তখন থেকে। শ্রীনাথবাবু ছিলেন পুজোর ঘরে। প্রতিদিন খুব ভোর ভোর ঘরের ঠাকুরকে জল, ফুল, ধূপ, ধুনো দেখিয়ে পূজা করার অভ্যাসটা স্ত্রী রমাকে হারাবার পর থেকেই তার মধ্যে তৈরি হয়ে উঠেছিল। সকাল সকাল উঠে স্নান সেরে পরিষ্কার ধুতি পরে নিয়ে তিনি পুজো করেন। তারপর সাদা মার্বেলের সিংহাসনের ওপর থেকে রাখা শ্রীমদ্ ভাগবত গীতাখানা নিয়ে এক মনে পাঠ করেন। প্রায় ঘণ্টাখানেক সময় তার লাগে। দিন শুরুর এই 1টা ঘণ্টা তিনি সম্পূর্ণ নিজের জন্য তুলে রাখেন। মেয়ে শিবিকেও এ সময় আমল দেন না তিনি। এই 1টা ঘণ্টা শুধুই তার পরমাত্মার জন্য তুলে রাখেন তিনি। বিষয়টা শিবাঙ্গীও জানে, তাই এই সময়টাতে বাবাকে একদম বিরক্ত করে না ও। যদিও এত সকালে এ বাড়িতে সাধারণত কাজের দিদি মালা ছাড়া আর কেউ আসে না, তা সে আসলেও এতবার বেল বাজায় না। 2বার বাজিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। শিবাঙ্গী বাড়ি থাকলে সেই দরজা খুলে দেয়, নতুবা শ্রীনাথকেই পুজো ফেলে নিরুপায় হয়ে উঠতে হয়। তবে সেটা কদাচিৎ। আর আজ তো মালা আসবে না, সে কথা কাল নিজে মুখেই বলে গেছে সে। শ্রীনাথ তাই আপন মনেই ভাবেন, তাহলে এই কাক ভরে ঘরের দরজায় এসে কে এমন উন্মাদের মতো বেল বাজিয়ে চলেছে? এদিকে শিবিটাও ঘরে নেই। নিজের মনেই কথাগুলো বলতে বলতেই শ্রীনাথ পুজো ফেলে উঠে পড়েন ও এগিয়ে যান মুখ্য দরজার দিকে। এদিকে দরজার বাইরে যেই এসে থাকুক না কেন, সে যে রীতিমতো অধৈর্য হয়ে উঠেছে তা তার অবিরাম ছন্দে বেল বাজানো শুনেই বুঝতে পারেন শ্রীনাথ। সে সাথে এটাও বোঝেন যে আগন্তুক আর যেই হোক তার মেয়ে শিবাঙ্গী নয়, কারণ তার শিবির ভেতরে এত অসহিষ্ণুতা নেই। মেয়েটা ঠিক নিজের নামের মতোই, সেই অটল অবিচল শিবের মতোই স্থির, সহিষ্ণু। শিবি না এলেও আগন্তুক যে শিবির কাছেই এসেছে সেটাও বোঝেন শ্রীনাথ, কারণ তার মেয়ের এমনই পেশা যাতে তার সাথে যাদের দেখা হয় তারা প্রথমটায় এমন অস্থির অসহিষ্ণু হয়েই থাকে, কিন্তু কাজ শেষ হয়ে যাবার সাথে সাথে তাদের সমস্যার পাশাপাশি এই অসহিষ্ণুতাও দূর হয়ে যায় একেবারে। বাইরে আগত ব্যক্তিটিও যে বড়সড় কোনো বিপদে পড়েই তার মেয়ের কাছে এসেছে তা বুঝেই শ্রীনাথ গলার স্বর উঁচিয়ে বলেন, আসছি আসছি। সাড়া দিয়েই দরজার কাছে এগিয়ে যান শ্রীনাথ। স্ত্রোত্র হাতে ছিটকিরিটা টেনে দরজা খুলে দিতেই দেখেন কোলাপসিবল গেটের বাইরে ঠিক তার শিবির বয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তবে মেয়েটির শিথির লাল টকটকে সিঁদুরের রেখা বলে দিচ্ছে যে সে বিবাহিতা। মেয়েটি একাই এসেছে। মেয়েটার চোখে মুখে লেগে থাকা ভয় আর দুশ্চিন্তার কালো রেখা
শ্রীনাথবাবুকে পর্যন্ত ভাবিয়ে তোলে। মেয়েটা যে ভীষণ বড় রকমের কোনো সমস্যার মধ্যে রয়েছে তা বুঝতে পেরে শ্রীনাথবাবু শিবাঙ্গীর পই পই করে বলে দেওয়া নিষেধাজ্ঞা ভুলেই মেয়েটার নাম ধাম জিজ্ঞাসা না করেই ঘরে আসতে বলেন। মেয়েটিও তার অনুমতি পেতেই তড়িঘড়ি ভেতরে এসেই জিজ্ঞাসা করে, শিবাঙ্গী ম্যামকে একটু ডাকুন না, ওনাকে খুব প্রয়োজন। শ্রীনাথবাবু মেয়েটিকে হাতের ইশারায় লিভিং রুমের সোফায় বসতে বলে কিচেনে চলে গেলেন। তারপর ফ্রিজ থেকে একটা বিশেষ আকৃতির ঠান্ডা জলের বোতল বের করে একটা পরিষ্কার কাচের গ্লাসে খানিকটা জল ঢেলে নিয়ে এসে মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলেন, শিবি তো এখন বাড়ি নেই, একটা কেস সলভ করতে হৃদয় পুড়ে গেছে, তুমি একটু বসো, এই জলটুকু খাও, ও চলে আসবে খানিকক্ষণের মধ্যেই। মেয়েটা জলের গ্লাস হাত বাড়িয়ে নিলেও তার থেকে এক ফোঁটা জলও খেলো না, বরং গ্লাসটা নামিয়ে রেখে দিল সামনের সেন্টার টেবিলটার ওপরে। বিষয়টা খেয়াল করে শ্রীনাথবাবুর ভুরু কুঁচকে ওঠে। মনের চাপা সন্দেহকে দমন করেই তিনি জিজ্ঞাসা করেন, তোমার নাম কি মা, কোথা থেকে এসেছো? মেয়েটি ওড়নার এক প্রান্ত যেটা মুঠিতে চেপে ধরে রেখেছিল সেটা নিয়ে কপালের ঘাম মুছতে মুছতে উত্তর দেয়, আমি মধুরিমা বসাক, গাঙ্গুলি বাগান থেকে এসেছি। এইটুকু বলেই একবার ঘরের এদিক ওদিক তাকিয়ে দেখে নিয়ে আবার মেয়েটা বলে ওঠে, শিবাঙ্গী ম্যাডাম কখন ফিরবেন? খুব দেরি হবে, একটু ফোন করে দেখুন না। মধুরিমা বসাক নামের এই মেয়েটার আচরণে, কথায়, বার্তায়, এমনকি চোখের দৃষ্টিতেও এক চরম অস্থিরতার বহিঃপ্রকাশ দেখতে পান শ্রীনাথবাবু। বলা বাহুল্য, বিষয়টা ভালো লাগে না তার। নিজের বিপদ থেকে উদ্ধারের জন্য একজনের কাছে এসেও এমন অতিরিক্ত ব্যস্ততা দেখানোর কী প্রয়োজন যে আছে তা তিনি বুঝে পান না। তবু মৌখিক সৌজন্যতা ধরে রেখেই তিনি বলেন, কিছু করার নেই মা, একটু অপেক্ষা তো করতেই হবে তোমাকে, এত দূর থেকে আসতে তো খানিকটা সময় লাগবে ওর, তাই না? শ্রীনাথবাবুর কথায় মধুরিমার মুখ একেবারে শুকিয়ে যায়। কোনো একটা বিষয় ভেবে যে ও রীতিমতো ভয়ে শিউরে উঠছে তা বুঝতে পেরে শ্রীনাথবাবু ঠিক করেন মেয়ে শিবাঙ্গীকে ফোন করে দেখবেন যে সে কোথায় আছে। এই ভেবেই তিনি মধুরিমাকে বসতে বলে ভেতরের ঘরে চলে যান। ও নিজের মোবাইলটা হাতে তুলে নিয়ে মেয়েকে ফোন করতেই যাবেন, কিন্তু তার আগেই বাইরের দরজায় কলিং বেল বেজে ওঠে। শিবাঙ্গী যে ফিরে এসেছে তা বুঝতে পেরে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেই শ্রীনাথবাবু ছোটেন দরজা খুলতে। যথারীতি দরজা খুলতেই ক্লান্তি মাখা মুখে এক ঢাল হাসি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি শিবাঙ্গীকে। গোটা জগতে এই একখানা মুখই তাকে যে কি অপরিসীম শক্তি দেয় তা তিনি কারোর কাছে ভাষায় ব্যক্ত করতে পারবেন না। মেয়ের মুখের এই হাসিটুকু তো তার নিঃস্ব জীবনে বেঁচে থাকার একমাত্র খোরাক। এর মধ্যে ঘরে ঢুকেই শিবাঙ্গী মধুরিমার সব কথা বাবার থেকে শোনে। তারপর মধুরিমাকে বলে ওঠে, বলুন মধুরিমা, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? চায়ের কাপটাতে একটা লম্বা চুমুক দিয়ে নামিয়ে রেখেই প্রশ্ন করে ওঠে শিবাঙ্গী। ওর ঠিক উল্টো দিকের সোফাটাতেই বসা মধুরিমা চা ভর্তি কাপটার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল এতক্ষণ। জলের মতোই শ্রীনাথবাবুর এগিয়ে দেওয়া চাটুকুও মুখে তোলেনি সে। মেয়েটার অমনোযোগী হাবভাব দেখে শ্রীনাথবাবুও আর কোনো কথা বলেননি। মেয়ের হাতেই এর ভার ছেড়ে দিয়ে তিনি ফিরে গেছেন ঠাকুর ঘরে। গায়ে মাথায় গঙ্গা জল ছিটিয়ে আবার তিনি পুজোতে বসবেন। শিবাঙ্গীর প্রশ্ন যে আদেও মধুরিমার কানে গিয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে, কারণ সে উত্তর দেয়নি। বলা বাহুল্য, শিবাঙ্গী পুনরায় তাকে জিজ্ঞাসা করে একই প্রশ্ন, এবং এবারে আরো জোর দিয়ে, আরো উঁচু স্বরে। এতে কাজ হলো। চিন্তার ঘোর ছেড়ে বেরিয়ে মধুরিমা হঠাৎ যন্ত্রচালিত পুতুলের মতো বলতে শুরু করল, আমি বগুলার মেয়ে, শ্বশুরবাড়িও ওখানেই, শাশুড়ি মা নেই, শ্বশুরমশাই ও দুই ভাসুর সপরিবারে ওখানে থাকেন।
এই মাস 7 হলো আমার বিয়ে হয়েছে। চাকরি সূত্রে আমার স্বামী এই শহরে থাকেন। গাঙ্গুলি বাগানের কাছে অনুসুয়া অ্যাপার্টমেন্টে আমার স্বামী একটা 3 BHK ফ্ল্যাট নিয়েছে বিয়ের আগেই। বিয়ের পর আমরা ওখানেই শিফট করি। স্বামী স্ত্রীর ছোট্ট সংসার, কোনো ঝামেলা নেই, সব কিছু বেশ ভালোই চলছিল এতদিন। কিন্তু হঠাৎ গত 3 দিন ধরে আমার ঘরে এমন কিছু ঘটনা ঘটছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ম্যাডাম। সেসব ঘটনার কথা মনে করলেও গায়ে কাঁটা দেয় আমার। নতুন শহরে কার কাছে যাব, কাকে বলবো বুঝে না পেয়ে স্বামীর খুব কাছের বন্ধুকে সব কথা খুলে বলেছিলাম। তাছাড়া তিনি নিজেও বেশ এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যে আমার মতোই তাকেও ভাবিয়ে তুলেছে বিষয়গুলো। তার মুখেই আপনার নামটা শুনেছি। এরপরে একটু খোঁজ খবর নিতেই বুঝলাম আপনিই একমাত্র পারবেন আমাকে আমার এই বিপদ থেকে বাঁচাতে। এক নাগারে এতটুকু কথা বলেই থেমে যায় মধুরিমা। শিবাঙ্গী এতক্ষণ মন দিয়ে তার কথাগুলো শুনছিল। এবারে সে থামতেই শিবাঙ্গী প্রশ্ন করে, গত 3 দিন ধরে ঠিক কি কি ঘটেছে তা একটু বিশদে বলুন আমাকে। এ কথার জবাবে কাঁপা কাঁপা স্বরে মধুরিমা যা বলল তা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের রক্ত জল করে দেওয়ার জন্য যথেষ্ট। সে বলল, গত 3 দিন ধরে তার 3 BHK ফ্ল্যাটের প্রতিটা ঘরে প্রতিটা কোণার বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল হয়ে রয়েছে। ফ্রিজ, টিভি, ইন্ডাকশন, মাইক্রোওয়েভ থেকে শুরু করে সাধারণ টোস্টার, বৈদ্যুতিক আলো, ফ্যান, এমনকি হাতের মোবাইলটা পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। ঘরের কোনো পয়েন্ট খারাপ হলে তাও একটা কথা ছিল, কিন্তু ইলেকট্রিশিয়ানের মতে তাতে কোনো সমস্যাই নেই। আর তার থেকেও বড় কথা, এই যন্ত্রগুলো সবকটা একসাথেই বিকল হয়েছে। কিন্তু তাদের এই বিকলতা শুধু ফ্ল্যাটের ভেতরেই। ওই ফ্ল্যাটের চৌহদ্দির বাইরে বেরোলেই তারা সব সুস্থ পরিষেবা দিচ্ছে। এছাড়া ফ্ল্যাটের ভেতরে সব সময় বিকট দম চাপা একটা গুমোট ভাব আর একটা আষ্টে গন্ধ বিরাজ করছে। জালনা দরজা খুলে দিয়ে বা রুম ফ্রেশনার ছড়িয়েও লাভ হয়নি কোনো। রাত হলেই সেই গন্ধ উত্তরাত্তর বাড়তে থাকে, আর বাতাসটা এতটাই ভারী করে তোলে যে নিঃশ্বাস নেওয়াও দুষ্কর হয়ে যায়। ফ্ল্যাটে ঢুকেই লিভিং রুমের বাঁদিকে একটা ছোট জায়গা, যেখানে বিয়ের পর আমি শ্বেত পাথরের স্ল্যাব বসিয়ে ঘিরে দিয়ে ঠাকুর রেখেছিলাম, সেটা হঠাৎ ভেঙে পড়ে যায়, যার ফলে ঠাকুরের ফটো, মূর্তি, প্রদীপ যা কিছু ছিল সব কিছু ভেঙে চুরে নষ্ট হয়ে যায়। তবে এইটুকু ঘটলে একটা কথা ছিল। তবে সেসবের থেকে বেশি যেটা আমায় ভাবিয়ে তুলেছে সেটা হলো আমার স্বামী অসিত বসাকের আচরণ। একজন কর্পোরেট সেক্টরে কর্মরত শিক্ষিত মানুষকে এই কয়েকদিনে আমি যেন একেবারে নতুন রূপে আবিষ্কার করেছি ম্যাডাম। হাসি খুশি যে কাজ পাগল মানুষটাকে বিয়ের পর থেকে সবসময় বাইরের জগতের সাথে মিলেমিশে থাকতে দেখেছিলাম, হঠাৎ করে সে যেন কেমন ঘরকুনো হয়ে উঠেছে। আপনি বললে বিশ্বাস করবেন না ম্যাডাম, গত 2 দিন ধরেও ঘর থেকে বেরোয়নি। গত পরশু অফিস থেকে ফিরেই যে ফ্ল্যাটের 2য় বেডরুমটায় ঢুকে দরজা বন্ধ করেছে, তারপর কাল রাত পর্যন্ত ও বেরোয়নি। ডাকাডাকি করে ওকে বাইরে আনতে পারিনি আমি। অফিসে কিছু হয়েছে ভেবে ভয়ে ভয়ে ওর ঘনিষ্ঠ বন্ধু রাতুলদাকে ফোন করেছিলাম আমি। ফোন ধরেই তিনি আপনার নাম বলেন। কি ঘটেছে তা বুঝতে না পেরে তাকে জিজ্ঞাসা করতেই তিনি যা বললেন তা শুনে আমার হাত পা জমে গিয়েছিল একেবারে। তিনি বলেন, গত পরশু অন্যান্য দিনের তুলনায় অফিসে একেবারে অন্যরকম আচরণ করছিল ও। কাজে মন ছিল না। আগের দিন একটা ডিল ক্র্যাক হয়েছিল বলে পরের দিন থেকেই সেই প্রজেক্ট নিয়ে মিটিং শুরু হবার কথা ছিল। মিটিংয়ে যে প্রজেকশনটা দেওয়ার কথা ছিল তা তো ও দেয়ইনি, উল্টে মিটিংয়ে হাজিরও ছিল না ও। সিনিয়ররা আগ বাড়িয়ে ওকে ডেকে নিয়ে যান কনফারেন্স হলে, কিন্তু সেখানে গিয়েও কারো প্রশ্ন কোনো জবাব দেয় না ও। ওর বস মিস্টার অঞ্জন সামন্ত ওর আচরণে রেগে গিয়ে 2-4 কথা শুনিয়ে দেয় সবার সামনে।
এতেই গোল বাঁধে। অসিত নাকি ইনসাল্ট হতেই তেড়ে মারতে যায় ওকে। সহকর্মীরা ওকে ধরতে গেলে বিরাট হা করে অসিত অসিত ওদের কামড়াতে যায়। অতিরিক্ত কাজের চাপের কারণে ও মেন্টাল ট্রমায় আছে বলে ভাবে ওর সহকর্মীরা। তখনকার মতো ওকে নানাভাবে শান্ত করে তারা বুঝিয়ে সুঝিয়ে মোটামুটি পরিস্থিতি আয়ত্তে আছে বলে মনে করে তারা নিশ্চিন্ত হলেও অনেকেই অসিতকে নিয়ে আড়ালে আলোচনা ও হাসাহাসি শুরু করে। কিন্তু ঘটনা তখন মারাত্মক হয়ে যায় যখন ওর ওই সহকর্মীদের একজনকে টয়লেটের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আর একজন স্টাফ। তাকে দেখে মনে হয় যেন হিংস্র কোনো জন্তু তাকে আক্রমণ করেছে। ও দাঁতে নখে কামড়ে আছড়ে ক্ষত বিক্ষত করেছে। অফিসের ভেতরে বন্যপ্রাণীর আগমন একরকম অসম্ভব, তাই ভয় ও সন্দেহটা আরও গাঢ় হয়ে ওঠে সবার ভেতরে। উক্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে অফিসের সিকিউরিটি স্টাফরা সিসিটিভি ফুটেজ চেক করতেই দেখে ওই ব্যক্তির টয়লেটে যাওয়ার খানিকক্ষণ আগেই অসিত সেখানে গিয়েছিল। বলা বাহুল্য, এতে অসিতের ওপরেই সন্দেহের কাঁটা ঘুরে যায়। উপরন্তু মিটিংয়ের সময় ওর যে অপ্রাকৃতিস্থ আচরণ সবাই দেখেছিল, তাতে অফিসের সবার ধারণা হয় ওই আসল কালপ্রিট। অসিতের বস ওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাইলেও রাতুলদার অনুরোধে ও অসিতের বিগত কয়েক বছরের কর্মদক্ষতা এবং কোম্পানির প্রতি একনিষ্ঠতার গ্রাফ দেখে শেষ পর্যন্ত ওকে রেয়াত করেন ওরা। রাতুলদা ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। দরজা খুলে ওর চেহারা দেখে ভয় পেয়ে যাই আমি। চোখ কঠোরগত, জ্বর হলে যেমন লাল ঘোর লাগা দৃষ্টি হয় মানুষের, ঠিক তেমন হয়ে গিয়েছিল ওর চোখ। এদিকে গা একেবারে বরফের মতো ঠান্ডা। হাত ছোঁয়াতেই শিউরে উঠি আমি। ওকে জিজ্ঞাসা করি কি হয়েছে, কিন্তু ও আমার কথার কোনো জবাব না দিয়ে সোজা একটা রুমে গিয়ে ঢুকে পড়ে। অফিসের যাবতীয় ঘটনা খুলে বলে রাতুলদা আমায় সাবধান থাকতে বলে যান। রাতুলদার মুখে ওসব কথা শুনে একটু ভয় পেলেও মনে হয়েছিল হয়তো সবটাই কোইন্সিডেন্স বা অসিতের বিরুদ্ধে কোনো একরকম ষড়যন্ত্র। কর্পোরেট সেক্টরে একজনকে অত্যাধিক এগিয়ে যেতে দেখে হয়তো বাকিদের জেনে বুঝে করা চক্রান্তের নমুনা এসব। তাই আর এতে আমল দিই না আমি। এমনকি অসিত হয়তো রেস্ট নিচ্ছে এই ভেবে ওকে ডাকাডাকিও করি না। কিন্তু এরপর যখন গোটা দিনটা পার করে সন্ধ্যা পেরিয়ে মাঝরাত হয়ে তারপরেও ও দরজা খোলে না, তখন একটু একটু করে ভয় হতে থাকে আমার। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ভেতরে কি চলছে তা আমার পক্ষে জানা সম্ভব ছিল না। তাই বার কয়েক ওকে ডেকেও কোনো লাভ হলো না। অবশেষে দরজার কি হলে চোখ রেখে দেখার চেষ্টা করি আমি। এক নাগাড়ে এতটুকু বলেই হঠাৎ থেমে যায় মধুরিমা। শিবাঙ্গী এতক্ষণ ওর কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনে যাচ্ছিল। তাই ও থেমে যেতেই শিবাঙ্গী উসখুস করে উঠে নিজেই জিজ্ঞাসা করে বসে, তারপর কি দেখতে পেলেন রুমের ভেতরে? প্রশ্নটা কানে যেতেই মধুরিমার মুখ নিমেষে ফ্যাকাশে বিবর্ণ হয়ে উঠল। তা কিন্তু শিবাঙ্গীর চোখেও ধরা পড়ল। বলা বাহুল্য, এতে ওর জানার আগ্রহ বাড়ল বই কমল না। উদ্গ্রীব হয়ে তাই ফের আরও একবার মধুরিমাকে বলে, দেখুন মধুরিমা, আপনি যদি সবটা ভেঙে না বলেন তবে কিন্তু ক্ষতিটা আপনারই হবে। তাই ভালো মন্দ যা কিছু আপনার অভিজ্ঞতা হয়েছে তার সবটুকু আমায় জানান। শিবাঙ্গীর কথায় কাজ হয়। মধুরিমা পুনরায় বলা শুরু করে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। কপালের মাঝে জমে ওঠা বিন্দু বিন্দু ঘামগুলোকে ওড়নার প্রান্ত দিয়ে মুছে নিয়ে শুষ্ক কণ্ঠে মধুরিমা বলে ওঠে, বেশ, আর কিছুই লুকোবো না। সে রাতে দরজার চাবির গর্তে যখন চোখ রাখি, অসিত ওই রুমের বিছানার উপরে চুপ করে একভাবে বসে রয়েছে। তবে দরজার দিকে পিঠ দিয়ে বসায় ও আদেও কি করছিল তা আমি বলতে পারবো না। কিন্তু আমি জানি না ও কি করে বুঝে যায় যে আমি ওকে দেখছি। হঠাৎ খুব অদ্ভুতভাবে ফিরে তাকায় ও দরজার দিকে। আমার মনে হয় ও যেন আমাকেই দেখছে। আমি ভীষণ ঘাবড়ে যাই। কেন জানি আমার মন বলে কিছু একটা বড় রকমের অঘটন ঘটে যাবে,
যদি আমি এখান থেকে সরে না যাই। মিথ্যে বলবো না, রীতিমতো ভয় লেগেছিল ওই মুহূর্তে ওকে দেখে। মনে হয়েছিল আমার খুব বড় রকমের অনিষ্ট করে দেবে ও। নিজেকে বাঁচাতেই আমি এক ছুটে চলে এসেছিলাম আমাদের স্বামী স্ত্রীর জন্য বরাদ্দ করা বেডরুমটাতে। ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দিয়েছিলাম ভালো করে ভেতর থেকে, কিন্তু বাইরে থেকে ভেসে আসা ধাতব শব্দ, পদশব্দ কানে আসতেই বুঝেছিলাম ও বেরিয়ে এসেছে ঘর থেকে আর আমার রুমের দিকে এগিয়ে আসছে। সেই মুহূর্তে যে কি মারাত্মক ভয় পেয়েছিলাম তা আপনাকে বলে বোঝাতে পারবো না ম্যাডাম। এদিকে বাড়িতে কাউকে ফোন করে জানাতেও পারছিলাম না। আমার মা আর বাবার বয়স হয়েছে, তাদের একমাত্র সন্তান আমি। বিয়ের পরপরই তাদের থেকে এতটা দূরে চলে এসেছিলাম বলে তারা এমনিতেই সবসময় চিন্তায় থাকতেন আমায় নিয়ে। এর ওপরে যদি আবার এসব কথা তাদের কানে যায়, তবে আমি নিজেও জানি না তারা কি করবেন। সে রাতেও তাই মায়ের নম্বরটা ফোনে ডায়াল করেও কল করে উঠতে পারিনি আমি। মুঠোয় ফোন চেপে ধরে চুপ করে ঘরের কোণে বসেছিলাম সারা রাত। দরজার নিচের হালকা ছায়ামূর্তি বারবার নড়াচড়া করতে দেখতে পাচ্ছিলাম গোটা রাত ধরে। দেখে মনে হচ্ছিল যেন অসিত একবার করে আমার ঘরের সামনে আসছে আর একবার করে ফিরে যাচ্ছে। কতক্ষণ যে এমন চলেছে আমি জানি না। মাঝে ঢুলুনি চলে এসেছিল, ওভাবে বসে বসেই ঘুমিয়ে পড়েছিলাম বেঘরে। হঠাৎ দরজার ওপরে খুব জোরে কয়েকটা আঘাতের শব্দ হতেই আমার ঘুম ভেঙে যায়। ধরপড় করে চোখ খুলে তাকাতেই দেখি দরজার নিচে যে ছায়াটাকে ক্রমাগত নড়তে দেখছিলাম এতক্ষণ, সেটা একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে দরজার একদম সামনে। এর অর্থ অসিত দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় আঘাত করে চলেছে, তা বেশ বুঝতে পারলাম আমি। একবার মনে হলো উঠে গিয়ে দরজাটা খুলে দিই, হয়তো কোনো দরকার পড়েছে তাই ও নক করছে। কিন্তু পরক্ষণেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলল, একদম না, দরজা খুললেই তুই বিপদে পড়বি। তাই দরজা খুললাম না, একদম মরার মতো চুপ করে পড়ে রইলাম ঘরের কোণে। বললে বিশ্বাস করবেন না ম্যাডাম, ও সময়টাতে আমার নিঃশ্বাস নিতেও ভয় লাগছিল। মনে হচ্ছিল যদিও শুনে ফেলে, যদিও বুঝে যায় আমি বেঁচে আছি। ওই রাতটাতে মনে হচ্ছিল যেন আমার নিজের অস্তিত্বটুকুকে যদি কোনোভাবে লোপ করে দিতে পারতাম তবে তাই ভালো হতো। এক নাগাড়ে এতটা বলেই একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে মধুরিমা। ওর চেহারায় ফুটে ওঠে বিষাদের ছাপ। এতক্ষণ ধরে ওর মুখে চোখে লেগে থাকা ভয় আতঙ্ককে ছাপিয়ে যায়। মেয়েটা যে পারিবারিক মানসিক সব দিক দিয়ে জর্জরিত হয়ে রয়েছে তা বুঝতে অসুবিধা হয় না শিবাঙ্গীর। কিন্তু এটাও সত্যি যে মধুরিমা যদি সবটা ভেঙে না বলে তবে ওর পক্ষেও সঠিক স্টেপ নেওয়া সম্ভব নয়। তাই ও মৃদু কণ্ঠে বলে ওঠে, এসব যা কিছু বললেন তা 2 রাতের আগের ঘটনা, কিন্তু মাঝে আরও একটা গোটা দিন কেটেছে মধুরিমা। ওই একটা দিনে আপনি আর কি কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? দেখুন, আমি জানি এগুলো আপনার পক্ষে মেনে নেওয়া বা সহ্য করে নেওয়া সহজ নয়, কিন্তু যেগুলো ঘটেছে সেগুলো বাস্তব। আর যদি তার প্রতিকার না করা যায় তবে এমন ঘটনা বারবার ঘটতে থাকবে। তাই আবারও অনুরোধ করছি, কিছু গোপন না করে আমায় বলুন। শিবাঙ্গের কথা শুনে মধুরিমা ম্লান হেসে জবাব দিল, দ্বিতীয় রাত মানে কাল রাতের অভিজ্ঞতা তো আরও ভয়াবহ ম্যাডাম। কাল রাতে আমি যা দেখেছি, যা অনুভব করেছি, তার জেরেই তো আজ ভোরবেলা আপনার কাছে ছুটে এসেছি আমি। শিবাঙ্গীর ইনস্টিংক্ট বলে দেয় যে আসল খেলা কাল থেকেই শুরু হয়েছে। তাই খানিকটা জোর দিয়েই সে বলে, কি দেখেছেন সেটাই বলুন। মধুরিমা পুনরায় স্মৃতিচারণায় ফিরে এসে বলে, যে রাতের কথা এতক্ষণ বলছিলাম সে রাতেও 1000 চেষ্টা করেও আমার দরজা খোলাতে পারেনি। আমার ভেতরের কোনো এক শক্তি আমায় কিছুতেই নিজের জায়গা ছেড়ে নড়তে দেয়নি। একভাবে দরজার দিকেই তাকিয়ে বসেছিলাম। তারপর কখন যে শান্ত হয়ে গেছিল জানি না, হয়তো ঘুমিয়ে পড়েছিলাম, হয়তো বা চেতনা হারিয়েছিলাম। হঠাৎ মুখের ওপরে এক রাশ আলো ঠিকরে পড়তেই চোখ মেলে ধরপড় করে উঠে বসে দেখলাম আমি ওই ঘরের মেঝেতেই পড়েছিলাম এতক্ষণ।
আলোর উৎসের খোঁজ করতেই বুঝলাম বন্ধ কাচের জালনা ভেদ করে সূর্যের কিরণ ঘরে এসে পড়েছে। এর অর্থ দিন হয়ে গেছে, তাও বুঝলাম। রাতের আধার আর নীরবতা শেষ। লোকজন সব জেগে উঠেছে ভেবেই মনে জোর এলো। কেন জানি না গত রাতের ঘটনাগুলো সবই দুঃস্বপ্নের মতো মনে হতে লাগলো আমার। দিনের আলোয় রাতের সব কলুষ আর ভয় কেটে গিয়েছিল বলেই ভাবলাম। আর ভাবলাম ঘরের বাইরে বেরিয়ে গিয়ে দেখি না। সাহসে ভর করে বাইরে বেরোতেই যা দেখলাম তাতে আমার চক্ষু স্থির। দেখলাম আমার কাজের মাসি কাজ করছে। রোজের মতো হাফ বালতি জল দিয়ে সে ঘর মুছছে। আর আর অসিত ওকে লিভিং রুমের একটা সোফায় বসে এক মনে দেখে চলেছে। এতই বিভোর হয়ে দেখছে যে আমার উপস্থিতিও বেমালুম টের পায়নি। রিনা মাসির বয়স কম করে 54 বা 55 হবে। এত বয়সের একজন নারীকে ওভাবে দেখার অর্থ আমি প্রথমটাই বুঝলাম না। শুরুতে একটা অদ্ভুত বৃতৃষ্ণা হলেও অসিতকে একটু ভালো করে দেখতেই আমার সেই বৃতৃষ্ণা ভয়ের রূপ নিল। কারণ অসিতের ওই চোখের দৃষ্টিতে কামনার ছিটে ফোঁটাও দেখতে পেলাম না আমি, বরং ক্ষুধার্ত পশু ঠিক যেভাবে শিকারকে পর্যবেক্ষণ করে ঠিক তেমন ক্রূর কুটিল হিংস্র দৃষ্টি দেখলাম ওর দুই চোখে। ভয় হলো। মনে হলো ওই গরিব খেটে খাওয়া মানুষটির কোনো বিপদ হবে না তো আমার ঘরে। পরকে নিয়ে ভাবতে গিয়ে নিজের প্রাণের মোহ ভুলে গেলাম আমি। ভুলে গেলাম গত রাতের বিভীষিকাময় মুহূর্তগুলো। দ্রুত ওদের দুজনের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে রাগের সাথে রিনা মাসিকে বললাম, আমি আর তোমাকে দিয়ে কাজ করাতে চাই না। সে সাথে বললাম, এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যাও। রিনা মাসি আমার কথায় রাগ করার থেকে বেশি আঘাত পেল। কাঁদো কাঁদো গলায় জানতে চাইল সে কি দোষ করেছে, কেন তাকে ছাড়িয়ে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আমি কি বলবো তা ঠিক করতে না পেরে আরও রাগে ধমক দিয়ে বললাম, চলে যাও তুমি আমার ঘর থেকে। রিনা মাসি কাজ ফেলে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল আমার ফ্ল্যাট থেকে। রিনা মাসি চলে যেতেই পুরনো ভয়টা ফিরে এলো আমার ভেতরে। অসিতের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকলেও বুঝলাম ও হিংস্র সাপদের মতো নিঃশব্দে নিজের জায়গা থেকে উঠে একটু একটু করে এগিয়ে আসছে আমার দিকে। কি বলবো আপনাকে, তখন মনে হচ্ছিল যেন এই বুঝি প্রচণ্ড ভয়ানক কিছু ঘটতে চলেছে আমার সাথে। আর বোধহয় বেশিক্ষণ নিঃশ্বাস আমি নেব না। আমার জীবন নাট্যে এখানেই ইতি পড়তে চলেছে। নিজের ঘাড়ের খুব কাছে একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে পড়তেই আর ওভাবে দাঁড়িয়ে থাকতে পারলাম না। একটা ঝটকায় পেছনে ফিরতেই দেখি অসিত আমার পেছনেই দাঁড়ানো। ওর মুখে অদ্ভুত একটা মায়াবী হাসি, যে হাসির কারণ আমার অজানা। তবু মুখে হাসি থাকলেও ওর হাবভাব দেখে মনে হলো ও আমায় আঘাত করতে চাইছিল, কিন্তু চোখাচোখি হতেই সেটা আর করতে পারল না। ভয়ে ভয়ে বললাম, কি ব্যাপার, কিছু বলবে? উত্তরে ও বলল, আজ তোমার ছুটি, আজ আমি রান্না করব, ব্যাস এইটুকুই। গত রাতের কোনো প্রসঙ্গ তুলল না দেখে খুব অবাক হলাম। এত ডাকাডাকি বা দরজা ধাক্কানোর পরেও যে আমি বাইরে আসিনি, তার জন্য ঘুরে একটা পাল্টা প্রশ্নও ও করল না। বার কয়েক মনে হলো আমি না হয় জিজ্ঞাসা করি কাল কি হয়েছিল ওর, কিন্তু আমার অন্তর্মন আমায় মানা করল। সারা সকাল দুপুর এমনকি বিকেল পর্যন্ত অসিতের আচরণ এতটাই স্বাভাবিক লাগছিল যে মনেই হচ্ছিল না কাল রাতে কিছু হয়েছে। গত রাতের স্মৃতি মনের কোণে মাথা চাড়া দিলেও ওগুলো হয় দুঃস্বপ্ন বলে ভ্রম হচ্ছিল, অথবা মনে হচ্ছিল ওসব অসিত করেনি, বরং ও ছদ্মবেশে কেউ ওগুলো করেছে। নিজের হাতে ফ্রিজে রাখা মটন বের করে ধুয়ে রান্না করছিল, কিন্তু খাওয়ার বেলায় দেখলাম নিজে না খেয়ে পুরোটাই আমাকে খাওয়াতে চাইল। আমি মানা করলেই বলল ওর অ্যাসিডিটি হয়েছে, তাই আর রিচ খাবার খাবে না। এমনকি আমার সাথে খেতে পর্যন্ত বসলো না। আমি প্রশ্ন করতেই আমায় বলল ও মুড়ি চিড়ে কিছু একটা খেয়ে থাকবে। খটকা লাগলেও আমি আর জোর করিনি আমার সাথে ওকে খেতে বসার জন্য। লাঞ্চ শেষ করে আমি নিজের রুমে চলে গিয়েছিলাম। ও বলেছিল ওর অফিসের প্রজেক্ট সংক্রান্ত কোনো কাজ রয়েছে, তাই ও বাইরের ঘরেই থাকবে।
আমি তাই ঘরে ঢুকে গিয়েছিলাম। মিনিট 15 বাদে জল খাবো বলে টেবিলে হাতড়ে দেখলাম জলের বোতলটা নেই। তাই বাধ্য হয়ে দরজা খুলে বাইরে বেরোতেই একটা অদ্ভুত শব্দ এলো। শব্দটা ঠিক কুকুর মাংস হাড় চিবিয়ে খাওয়ায় যেমন কচকচ করে আওয়াজ হয় তেমন। ভীষণ আশ্চর্য হলাম, কারণ আমাদের ঘরে তো কোনো পোষ্য নেই। বাইরের কুকুর বেড়ালো এত উপরে উঠে আসতে পারবে না, তবে কোথা থেকে আসছে ওই আওয়াজ? এই প্রশ্ন মনে জাগতেই কৌতূহলের বশে এগিয়ে গেলাম কয়েক পা। আর তারপরেই যা দেখলাম তা এখনো মনে করলেই আমার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসছে ম্যাডাম। এই গল্পের পরবর্তী পর্বটি পেতে আমার চ্যানেলে চোখ রাখুন। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।